স্টুডেন্টস, আজকে আমরা ওয়েব অপটিক্সের পরের যে পার্ট সেটা হচ্ছে ডিফ্রাকশন বা বাংলায় হচ্ছে অপবর্তন, এই সম্বন্ধে আলোচনা করব। ডিফ্রাকশনের অর্থ হচ্ছে সিম্পলি বেঁকে যাওয়ার ঘটনা, সিম্পলি বেঁকে যাওয়া, অর্থাৎ তরঙ্গ, আলোক তরঙ্গ হোক, শব্দ তরঙ্গ হোক, যাই হোক না কেন, সেটা একটা পথে যাচ্ছিল, যেতে যেতে বেঁকে যাওয়ার যে ঘটনা সেটাই হচ্ছে ডিফ্রাকশন। এবার কোন ক্ষেত্রে বেঁকে যাওয়াকে আমরা ডিফ্রাকশন হিসেবে বলবো, সেটা হচ্ছে শার্প কোনো এজ বা স্লিট, সরু স্লিট, এই রকম জায়গার মধ্যে থেকে যখন কোনো তরঙ্গ যায়, সেই তরঙ্গের গতিপথের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ডিফ্রাকশন বা অপবর্তন। আমরা জানি প্রতিসরণের ক্ষেত্রেও কিন্তু আলোক তরঙ্গ বলো, শব্দ তরঙ্গ বলো, তাদের গতিপথের পরিবর্তন হয়, কিন্তু সেটা কিন্তু এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু ডিফ্রাকশনের সাথে পার্থক্য কি প্রতিসরণের? এখানে একই মাধ্যমের মধ্যে যদি কোনো শার্প এজ থাকে বা স্লিট থাকে, তখন তার মধ্যে থেকে শব্দ তরঙ্গ বা আলোক তরঙ্গ গেলে তার গতিপথের পরিবর্তন হয়, এই হচ্ছে ডিফ্রাকশন। এখন প্রশ্ন, যে কোনো শার্প এজ বা যে কোনো স্লিটের মধ্যে থেকে গেলেই কি ডিফ্রাকশন হবে? আনসার না। কখন হবে? স্লিটের যে উইথ, সেটাকে যদি আমরা স্মল এ বলি, এই স্মল এটা যদি ল্যামডা অর্থাৎ ওয়েভলেন্থের সাথে কম্পারেবল হয় ওয়েভের, তখনই দেখা যায় ডিফ্রাকশনটা ঘটে বা ডিফ্রাকশন আমরা বুঝতে পারি। ঠিক আছে? এই জন্য সাধারণত যে ঘরের জানলা, বাড়ি ঘরের যে এজ, এগুলো শব্দ তরঙ্গের অপবর্তন বা ডিফ্রাকশন ঘটাতে পারে, কিন্তু আলোক তরঙ্গের পারে না। তার কারণ শব্দ তরঙ্গের যে ল্যামডা সাউন্ড ওয়েভ, দ্যাট ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান ল্যামডা লাইট ওয়েভ। ঠিক আছে? এবং সাউন্ড ওয়েভের যে ল্যামডা, সেই ল্যামডার সাথে ঘরের জানলার উইথ, ঘরের যে এজ মানে ওয়ালের যে এজ, এইগুলো কিন্তু কম্পারেবল হয়। সেজন্য সাউন্ড ওয়েভের ওরা ডিফ্রাকশন ঘটালেও লাইট ওয়েভের পারে না। এবার একটা ছোট ইলাস্ট্রেশন দেখা যাক। খেয়াল করো, এইটা ধরো একটা স্লিট উইথ হচ্ছে এ, ছোটো হাতের আমরা ধরেছি, এবং যে ল্যামডাটা এখানে এসে পড়ছে, সেই ল্যামডাটার সাথে এর সম্পর্কটা হচ্ছে এ নিয়ারলি 5 ল্যামডার সমান, ল্যামডার 5 গুণের সমান। তাহলে দেখা যায় যে ওয়েভটা এসে পড়ছে, ধরো এই দিকে প্রপাগেট করছিল ওয়েভটা, তার একটা ডিফ্রাকশন হবে। তাহলে এখানে ছিল প্লেন ওয়েভ ফ্রন্ট, এই যে প্লেন ওয়েভ ফ্রন্ট ছিল, সমান্তরাল তরঙ্গ মুখ ছিল, এবং এটা কিছুটা বেঁকবে, কিছুটা, ঠিক আছে, কিছুটা বেঁকে গেল। সেক্ষেত্রে স্ফেরিক্যাল টাইপ হচ্ছে, এই যে স্ফেরিক্যাল টাইপ হলো, কিন্তু প্লেন থেকে স্ফেরিক্যাল হলো, কিন্তু কিছুটা বেঁকলো। খেয়াল রাখতে হবে, এই যদি 5 ল্যামডার সাথে সমান হয়, এটাই যদি 3 ল্যামডার সাথে সমান হয় এটা, তাহলে দেখা যায় আরেকটু বেশি বেঁকবে। ঠিক আছে? 3 ল্যামডার সাথে যদি সমান হয়, তাহলে এটা এ নিয়ারলি ইকুয়াল টু 3 ল্যামডা। এক্ষেত্রে ডিফ্রাকশনটা বেশ ভালোই বোঝা যাবে। ঠিক আছে? এক্ষেত্রে অতটা বোঝা যাবে না। আর এ যদি ল্যামডার সাথে সমান হয়ে পড়ে, তখন দেখা যাবে অনেকটা বেঁকে যাবে তরঙ্গ, অনেকটাই বেঁকে যাবে। ঠিক আছে? আমরা ম্যাথমেটিক্যালিও দেখবো এটার পরে। তাহলে খুঁটিনাটি প্রশ্ন কিন্তু যে কোনো জায়গা থেকেই দিতে পারে, তো বি কেয়ারফুল। নেক্সট হচ্ছে ডিফ্রাকশনের যে ক্লাসিফিকেশন। দু রকম ডিফ্রাকশন আমরা এখানে দেখব, এক হচ্ছে ফ্রেনেল ডিফ্রাকশন, আর একটা হচ্ছে ফ্রনহফার ডিফ্রাকশন। ফ্রেনেল ডিফ্রাকশনের ক্ষেত্রে সোর্স, এটা সোর্স, তাহলে সোর্স আর স্ক্রিন এই দুজনই থাকবে ফাইনাইট ডিস্টেন্সে থাকবে। কিন্তু ফ্রনহফার অপবর্তনের ক্ষেত্রে সোর্স এবং স্ক্রিন হচ্ছে S1 S2, আর সোর্স হচ্ছে এটা, এইটা হচ্ছে স্লিট। তো স্লিটের কাছে এমনভাবে এসে
তোমার তরঙ্গগুলো পড়বে মনে হবে যেন তোমার সোর্সটা রয়েছে অসীমে, কারণ এখানে দেখো সমান্তরাল রশ্মি এসে পড়ছে, তার মানে এখানে সমান্তরাল পড়েনি, এখানে সমান্তরাল রশ্মি এসে পড়ছে, তার মানে স্লিটের কাছে মনে হবে যে সোর্সটা রয়েছে অসীমে। তাহলে এটা যদি আমার সোর্স এস ড্যাশ হয়, মেইন সোর্স, তাহলে এর সামনে যদি আমি একটা কনভেক্স লেন্সকে রেখে দিই এবং এটাকে যদি এর ফোকাসে রাখা হয়, তাহলে এখান থেকে যে ওয়েভগুলো বের হবে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হিসেবে বেরোবে। আর প্রধান অক্ষের সমান্তরাল হিসেবে বেরোলে স্লিট মনে করবে যেন অসীম থেকে আলো আসছে। এর ফলে তাহলে এখানে এস সোর্স আর স্ক্রিন এরা থাকবে হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকবে। এবং এর ফলে সামনেও একটা লেন্স রাখা হবে, সেই লেন্স এখান থেকে যে ডিফ্রাক্টেড ওয়েভগুলো রয়েছে, আমরা দেখব একটু বাদে কীভাবে হচ্ছে ব্যাপারগুলো, ডিফ্রাক্টেড যে ওয়েভগুলো রয়েছে তাদেরকে আবার এই স্ক্রিনে মিলিয়ে দেয়। মেলানোর ফলে আমরা স্ক্রিনে একটা ফ্রিঞ্জ পাই বা ঝালর পাই, যাকে বলা হয় ডিফ্রাকশন ফ্রিঞ্জ বা ডিফ্রাকশন ঝালর, অপবর্তন ঝালর, ঠিক যেভাবে আমরা ব্যতিচারে পেয়েছিলাম। ফ্রেনেল অপবর্তন নিয়ে আমাদের বিশেষ কোনো আলোচনা নেই, জাস্ট এটুকুই জানতে হবে এখানে। কিন্তু ফ্রন অপার অপবর্তন নিয়ে আমাদের কিন্তু আলোচনা রয়েছে। এখানে দেখো একটা সিঙ্গেল স্লিট আছে, ডবল স্লিট হলেও হবে, এনখানা স্লিট হলেও হবে। এনখানা স্লিট যুক্ত যে যন্ত্র তাকে বলা হয় গ্রেটিং। তো গ্রেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু ফ্রন অপার ডিফ্রাকশন ঘটে, সিঙ্গেল স্লিটেও হবে, ডবল স্লিটেও হবে। আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে সিঙ্গেল স্লিট নিয়ে ফ্রন অপার অপবর্তন, এবং সেটার ম্যাথমেটিক্সটাই আমাদের এবারে করতে হবে। খেয়াল করো, নেক্সট হচ্ছে ফ্রন অপার ডিফ্রাকশন ইন সিঙ্গেল স্লিট। তাহলে এইটা সেই আমার স্লিটটাকে আমি বলছি এ বি, এবং আমি অলরেডি পড়েছি এই ক্ষেত্রে যে উৎসটা সেটা কার্যত ইনফাইনাইট ডিস্টেন্স, অর্থাৎ এখানে যে আলোক রশ্মিটা এসে পড়বে, আলোক তরঙ্গ এসে পড়বে, তারা একে অপরের প্যারালাল হবে, অর্থাৎ ওয়েভ ফ্রন্টটা হবে প্লেন ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, স্লিটের বাকি অংশ থেকে আলো সামনের দিকে যেতে পারবে না, তাহলে এই অংশটা আমার বাদ চলে গেল ওয়েভ ফ্রন্টের, কিন্তু এই যেটুকু অংশ ওয়েভ ফ্রন্টের সেটুকু সামনের দিকে প্রপাগেট করতে পারে। এবার প্রশ্ন, এই প্রপাগেশনের ক্ষেত্রে আমরা কিভাবে এগোবো? খেয়াল করো, আমরা যদি এই এ বি অংশটুকুকে গ্রহণ করি ওয়েভ ফ্রন্টের, তাহলে হাইগেন্সের যে নীতি সেটা কি বলে, এর উপরে থাকা যে সমস্ত বিন্দুগুলো আমি পাচ্ছি প্রত্যেকটা বিন্দুই কিন্তু নতুন উৎস হিসেবে কাজ করবে, তাই না? তাহলে এই এ বি অংশটাকে আমি যদি এখানে আর একবার একটু আঁকি, এটা এ, এটা বি, এবং এটা এ নিলাম, এটা বি, একটু উপরে নিই, এটা এ, এটা বি নিলাম, এবং এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট আমি আর একটা নিলাম, সেটা হচ্ছে পি। ভালো করে খেয়াল করো, তাহলে এ বিন্দু, এটা পি পয়েন্ট, পি বিন্দু, আর এটা বি বিন্দু, এই তিনটে বিন্দু নতুন উৎস হিসেবে যদি কাজ করে, তাহলে এরা সব পয়েন্ট সোর্স, তাহলে পয়েন্ট সোর্স থেকে যে কোনো দিকেই কিন্তু ওয়েভ এখন যেতে পারে। দেখো, তাহলে মূল যে ডিরেকশানটা ছিল ওয়েভের সেটা হচ্ছে এটা, সেদিকেও ওয়েভ যেতে পারে, কিন্তু এই মূল ডিরেকশানের সাথে যে কোনো অ্যাঙ্গেল, আমি ধরছি থিটা অ্যাঙ্গেলেও কিন্তু ওয়েভ যেতে পারে। তাহলে এইটা হচ্ছে থিটা। অন্য যে কোনো অ্যাঙ্গেল ধরো থিটা ড্যাশ, তাতে নিচের দিকেও আসতে পারে ওয়েভ। তাহলে এই যে 1 1 1, এই যে তিনটে, এই যে উপরের যে তিনটে রশ্মি বা ওয়েভ, সেই ওয়েভ তিনটেকে আমি কি বলবো? এই 1, 1, 1 এভাবে আমি এদেরকে ডেজিগনেট করছি, 1, 1, 1, এদেরকে আমরা এইভাবে বলতে পারি, এরা হচ্ছে থিটা ডিফ্রাক্টেড রেজ অ্যাট অ্যাঙ্গেল থিটা। তাহলে মূল যে ডিরেকশান তার সাথে থিটা কোণে ডিফ্রাক্টেড রেজ, এরাই হচ্ছে 1, 1, 1। হতে পারে অন্য যে কোনো থিটা ড্যাশ অ্যাঙ্গেলে, তাহলে এইটা,
কারণ আমি বলতে পারি মূল ডিরেকশানের সাথে যে কোনো অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড আমি কিন্তু সেট অফ ওয়েভস বা সেট অফ রেস আমরা কিন্তু পাচ্ছি। এবং তারা যখন সামনে রাখা লেন্সে গিয়ে পড়বে, সবাই কিন্তু একে অপরের সাথে দেখো প্যারালাল, এরা প্যারালাল সেট অফ রেস যারা থিটা কোণে ডিফ্র্যাক্টেড। তাহলে তারা যখন সামনে রাখা লেন্সের ওপরে গিয়ে পড়বে, সেই লেন্সের ফোকাসে মিলিত হতে পারে এবং মিলিত হওয়ার পরে তারা স্ক্রিনে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুতে কিভাবে মিলিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে সেখানে উজ্জ্বল বা অন্ধকার পটি আমরা পাই, ফলে অপবর্তন ঝালর আমরা পাব। তা এই হচ্ছে মূল কথা ফ্রন আপার ডিফ্রাকশনের ক্ষেত্রে। তো এইবারে আমরা পরপর যেটা দেখব সেটা হচ্ছে এ আর বি থেকে সামনে লেন্স থাকবে, তারপর স্ক্রিন থাকবে এবং স্ক্রিনে এমন একটা বিন্দু আমি পাবো যেটা এ থেকে আর বি থেকে সমদূরত্ব অবস্থিত। তাহলে সেই বিন্দুতে দেখব সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হবে এবং তারপরে হবে ডার্ক ফ্রিঞ্জ, তারপরে আবার হবে ব্রাইট, তারপরে আবার হবে ডার্ক, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে যেভাবে ব্যতিচারে হয়েছিল। কিন্তু ব্যতিচারের যে ফ্রিঞ্জ প্যাটার্ন তার সঙ্গে এর কিন্তু ফ্রিঞ্জ প্যাটার্নের কিছুটা পার্থক্য আছে, সেটা আমরা পরে আসছি। তো এখন ধরা যাক এই আমার হচ্ছে স্ক্রিন, আর এখানটাতে আমি কোনো একটা লেন্স রেখেছি, কনভেক্স লেন্স। তাহলে যে সমস্ত ওয়েভগুলো মূল ডিরেকশানেই যাচ্ছে, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 কোণে ডিফ্র্যাক্টেড, অর্থাৎ মূল ডিরেকশানকে চেঞ্জ করেনি, তারা দেখা যাবে স্ক্রিনের মধ্যে কোনো একটা বিন্দু, সেটাকে আমি বলছি সি পয়েন্ট, এই যে সি পয়েন্ট, সেই সি পয়েন্টে মিলিত হয়ে এখানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করে। এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট বললাম, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করবে। এবার আনসার হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন করবে এখানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। দেখা যাক। এইভাবে আমরা ভাববো, দেখো আমরা যদি এই স্লিটটাকে এখন সমান দুটো অংশে ভাগ করি, তাহলে ওপরের হাফের কোনো একটা পয়েন্টের জন্য নিচের হাফে অনুরূপ একটা পয়েন্ট পাওয়া যাবে, অর্থাৎ ঠিক যেটা এ থেকে যতটা দূরে সেটা বি থেকেও ঠিক বি থেকে ততটাই দূরে আর একটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই দুটো পয়েন্ট থেকে যাওয়া তরঙ্গ যখন সি পয়েন্টে মিলিত হবে তাদের মধ্যে পথের পার্থক্য হবে 0, তাই না? একইভাবে অন্য যে কোনো এই পয়েন্টে যদি নিই তার করেসপন্ডিং এই পয়েন্টটা হবে, তাদের থেকে যাওয়া তরঙ্গ সি পয়েন্টে 0 পথের পার্থক্য নিয়ে মিলিত হবে। ফলে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে দুটো অনুরূপ পয়েন্ট থেকে যাওয়া তরঙ্গদ্বয়ের মধ্যে যে ডেল্টাটা সেটা হচ্ছে λ/2 এর 0th গুণিতক। আর 0th গুণিতক মানে যুগ্ম গুণিতক, তাই ওই বিন্দুতে ওরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করে বা ব্যতিচার সৃষ্টি করে, ফলে আমরা ওখানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ পাই। তাহলে এর থেকে আরেকটা জিনিস বোঝা গেল যে অপবর্তন ঝালর তৈরি হওয়ার পেছনে কিন্তু উপরিপাতটা রয়েছে তরঙ্গের এবং ব্যতিচারের ফলেই এটা ঘটছে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। ইন্টারফারেন্সের জন্যই কিন্তু এটা হচ্ছে। এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। এবার এক্ষুনি বললাম কি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের দুপাশে, এপাশেও এপাশেও, এরপরে ডার্ক হবে, তারপরে আবার ব্রাইট হবে, তারপর আবার ডার্ক হবে। এই যে ডার্কগুলো এদেরকে বলা হয় সেকেন্ডারি মিনিমা। সেকেন্ডারি মিনিমাস। এবং যে ব্রাইটগুলো হবে তাদেরকে বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমাস। সেকেন্ডারি মিনিমাস আর সেকেন্ডারি ম্যাক্সিমাস। তো প্রথম যে মিনিমাটা তাকে আমরা বলবো ফার্স্ট সেকেন্ডারি মিনিমা, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। একইভাবে ম্যাক্সিমার ক্ষেত্রেও সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ কিন্তু সেন্ট্রালে হবে এবং সেটা ব্রাইট হবে, তারপরে মিনিমা ম্যাক্সিমা এভাবে চলতে থাকবে। এইবারে আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে প্রথম সেকেন্ডারি মিনিমা, সেখান থেকে আমরা জেনারেলাইজ করে এনতম সেকেন্ডারি মিনিমা করব। সেই ক্ষেত্রে যে ওয়েভগুলো মিলিত হচ্ছে কোনো বিন্দুতে যেখানে তোমার সেকেন্ডারি মিনিমা হচ্ছে তার জেনারেল কন্ডিশনটা কী, এবং সেখান থেকে আরও অনেক কিছু বের হবে, দেখা যাক। তো প্রথম সেকেন্ডারি মিনিমা বের করবার জন্য আমরা কন্ডিশন বের করব, সেখান থেকে জেনারেলাইজ করব।
তাহলে এটা ধরি স্লিটটা আমার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, স্লিটের প্রান্ত দুটো বিন্দু এ এবং বি, এবং এ বি ইজ ইকুয়াল টু আমরা অলরেডি আগেও ধরেছিলাম ছোটো হাতের, ঠিক আছে, অর্থাৎ এই যে উইথটা সেটা ছোটো হাতের। ওকে, এইবারে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এসে পড়েছে এর উপরে। তো প্লেন ওয়েভ ফ্রন্টের বাকি পার্টটা সামনে প্রপাগেট করতে পারছে না, এই পার্টটা পারছে। এইটা হচ্ছে তরঙ্গের মূল ডিরেকশন, যেটা প্রথমে যাচ্ছিল, কিন্তু যেহেতু স্লিটের মধ্যে থেকে যাচ্ছে এখন, তাহলে এই বিন্দুগুলো এখন নতুন নতুন উৎস হিসেবে কাজ করবে এবং আমার যে ওয়েভ ফ্রন্টটা সেটা স্ফেরিক্যাল টাইপ এখন হবে। আমি ধরছি মূল তরঙ্গের যে ডিরেকশান তার সাথে যেহেতু সেকেন্ডারি মিনিমা বলছি, প্রথম সেকেন্ডারি মিনিমা, তাই θ1 কোণে যারা ডিফ্র্যাক্টেড ওয়েভস, θ1 কোণে ডিফ্র্যাক্টেড যে সেট অফ ওয়েভস বা সেট অফ রেজ, তারা হচ্ছে লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে পি বিন্দুতে প্রথম সেকেন্ডারি মিনিমা তৈরি করে। এটা আমার ধরে নেওয়া। এবারে খেয়াল করো কন্ডিশনটা কী করে বেরোবে, একেবারেই সহজ, কন্ডিশনটা মনে রাখতে হবে ভালো করে। দেখো এই যে ওয়েভ দুটো যাচ্ছে এ আর বি থেকে, যারা হচ্ছে প্রান্ত দুটো বিন্দু, সেই প্রান্ত বিন্দু দুটো থেকে যাওয়া ওয়েভের মধ্যে এ যতটা পথ যাচ্ছে পি বিন্দুতে রিচ করতে, এ কিছুটা বেশি পথ যাচ্ছে। এবার প্রশ্ন কতটুকু বেশি? দেখো এই বিন্দু থেকে যদি আমি এই ওয়েভের ওপরে লম্ব আঁকি এইটা, তাহলে এই বাকি পোর্শনটা ওরা একই গেছে পথ, তাহলে এই যে অংশটুকু এইটাই হচ্ছে আমার ওদের মধ্যেকার পথের ডিফারেন্স, যেটাকে আমি বিএন বলছি। তাহলে বিএন হচ্ছে এ আর বি বিন্দু থেকে যে দুটো ওয়েভ θ1 কোণে ডিফ্র্যাক্টেড হয়ে পি বিন্দুতে মিলিত হচ্ছে তাদের মধ্যেকার পথের পার্থক্য। তাহলে বিএন ইজ ইকুয়াল টু, দেখো এটা যদি θ1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও θ1, আর এইটুকু আমি এ ধরেছি, তাহলে বিএন ইকুয়াল টু এ সাইন θ1। এই যেটুকু এ, আর এইটা লম্ব হবে, সরি এইটা লম্ব হবে, তাহলে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ ইন্টু সাইন থিটা, এটা হচ্ছে লম্ব, তাহলে বিএন ইকুয়াল টু এ সাইন θ1। তাহলে এইটা হচ্ছে এ আর বি থেকে যাওয়া তরঙ্গদ্বয়ের পথের পার্থক্য। এইবারে আমরা প্রথমেই এই যে পথের পার্থক্যটা, এটাকে আমরা কিছু একটা ধরে নেব, এবং ধরে নেওয়ার পরে দেখব যে ওইটা হয়েছে বলে, ওইটাই ধরা হয়েছে বলেই পি বিন্দুতে আমার প্রথম সেকেন্ডারি মিনিমাটা হচ্ছে। এবং দেখো এটা ধরার কায়দাটা হচ্ছে এরকম, যেহেতু আমি ফার্স্ট মিনিমা বের করছি, মিনিমার কন্ডিশন বের করছি ফার্স্ট, তাহলে মিনিমার ক্ষেত্রে তুমি এইটাকে এভাবে ধরবে 2 ইন্টু 1 ইন্টু λ/2। এনতম যদি মিনিমা হতো তাহলে আমরা সেটাকে পথের যে পার্থক্য, কাদের মধ্যে পথের পার্থক্য, দুই প্রান্ত বিন্দু থেকে যে দুটো ওয়েভ যাচ্ছে, এটা মাথায় রেখো। কিন্তু আমি যদি এখান থেকে কোনো ওয়েভ নিই তাদের মধ্যেকার পথের পার্থক্য না, কিন্তু দুটো প্রান্ত বিন্দু থেকে যারা θ1 কোণে ডিফ্র্যাক্টেড। তাহলে এনতম যদি মিনিমা হতো তখন কন্ডিশনটা ধরতাম 2 ইন্টু এন ইন্টু λ/2, এই হচ্ছে কায়দা। তাহলে এখানে যেহেতু প্রথম মিনিমা তাই এনের জায়গায় 1 বসিয়েছি, তাহলে এটা হচ্ছে কিন্তু আলটিমেটলি ল্যামডা, তাই না? তাহলে এ সাইন θ1 এটা কিন্তু আমি ধরলাম, এটা ধরলাম লেট, এবং এইটা হলেই দেখবো ওখানে সেকেন্ডারি মিনিমাটা হচ্ছে। এবার জাস্টিফাই করবো সেটাকে, তাহলে এটা কন্ডিশন, এটা মাথায় রাখতে হবে, কন্ডিশনটা আসছে। এবার জাস্টিফিকেশানটা দেখি যে এইটার জন্য কেন হচ্ছে পি বিন্দুতে ফার্স্ট সেকেন্ডারি মিনিমা। এইবারে কায়দাটা হচ্ছে এই যে স্লিটটা তোমার কাছে রয়েছে, এই স্লিটটাকে আমি এই যে λ/2 এর যততম গুণিতক ততগুলো সমান পার্টে ভেঙে নিতে হবে। তাহলে আমার ফার্স্ট সেকেন্ডারি মিনিমার ক্ষেত্রে λ/2 এর দ্বিতীয় গুণিতক, তাহলে এইটা আমার হচ্ছে সেই স্লিটটা, একে আমি দুটো, তাহলে দ্বিতীয় গুণিতক মানে দুটো ইকুয়াল পার্টে ভাঙবো। তাহলে এইটা হচ্ছে এ পয়েন্ট, এইটা হচ্ছে বি পয়েন্ট,
আর দুটো ইকুয়াল পার্টে ভাঙলে মাঝখানে কোনো একটা পয়েন্ট হবে, তাহলে এইটা হচ্ছে আমি বললাম সি পয়েন্ট বা পি পয়েন্ট, দুটো ইকুয়াল পার্টে ভেঙে নিলাম। এবারে দেখো আমি দেখেছি যে এ বিন্দু থেকে θ1 কোণে যেসব ওয়েভ যাচ্ছে তারাই তো পি পয়েন্টে লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে, আচ্ছা এটা পি ধরেছি, এটা অন্য কিছু কিউ পয়েন্ট ধরি, পি পয়েন্টে গিয়ে তোমার সেকেন্ডারি মিনিমা তৈরি করছে, ফার্স্ট সেকেন্ডারি। তাহলে এ আর বি এর মধ্যেকার পথের পার্থক্য আমি কী ধরেছি? ল্যামডা, ল্যামডা। এবং এ আর বির মধ্যেকার ডিস্টেন্স কত? ছোটো হাতের। এখন কিউ পয়েন্ট থেকে যে ওয়েভটা যাচ্ছে সেও তো θ1 কোণে ডিফ্রাক্টেড হতে পারে, এবং সেটা নিয়েই তো আমি কাজ করছি। তাহলে কিউ থেকেও θ1 কোণে ডিফ্রাক্টেড একটা ওয়েভ যাচ্ছে, এ থেকে যাচ্ছে, বি থেকে যাচ্ছে। তাহলে এ আর বি যারা স্মল এ দূরে অবস্থিত তাদের থেকে যে দুটো ওয়েভ θ1 কোণে ডিফ্রাক্টেড তাদের মধ্যেকার পথের পার্থক্য ল্যামডা। তাহলে আমি এটা বলতে পারি যে এ আর কিউ যারা a/2 দূরে অবস্থিত তাদের মধ্যে থেকে বা সেই দুটো বিন্দু থেকে যে দুটো ওয়েভ θ1 কোণে অপবর্তিত তাদের মধ্যেকার পথের পার্থক্য λ/2, কারণ এদের মধ্যেকার ডিস্টেন্স a/2 আর এদের মধ্যে ডিস্টেন্স a। তাহলে এর থেকে বোঝা গেল যে a/2 দূরে অবস্থিত দুটো বিন্দু থেকে যে দুটো ওয়েভ θ1 কোণে ডিফ্রাক্টেড তাদের মধ্যেকার পথের পার্থক্য λ/2। তাহলে দেখো এই যে দুটো স্লিট আমরা নিয়েছি সেই স্লিটের আপার হাফে, এই যে ঠিক আপার হাফে কোনো একটা পয়েন্ট তার থেকে ঠিক a/2 দূরে অবস্থিত আর একটা পয়েন্ট আমি পাবো নিচের হাফ, নিশ্চয়ই পাবো। তাদের থেকে যারা θ1 কোণে অপবর্তিত তাদের মধ্যেকার পথের পার্থক্য λ/2 হবে পি পয়েন্টের জন্য। তার মানে λ/2 এর অযুগ্ম গুণিতক, প্রথম গুণিতক। তার মানে তারা জোড়ায় জোড়ায় পি বিন্দুতে একে অপরকে নষ্ট করবে, তার মানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ওখানে তৈরি করবে, ঠিক আছে। ফলে ওই বিন্দুতে আমি অন্ধকার পট্টি পাবো। বি কেয়ারফুল। তাহলে কি আমি ধরেছি তার উপর ডিপেন্ড করে কিন্তু এক্সপ্লেনেশনটা হচ্ছে। তাহলে এটা বোঝা গেল, এটা হচ্ছে ফার্স্ট মিনিমার কন্ডিশন, অর্থাৎ যে সমস্ত ওয়েভগুলো এ আর বি থেকে বেরোচ্ছে θ1 কোণে অপবর্তিত তাদের সাথে এ সাইন θ1 যদি করে ল্যামডার সমান হয় তারা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুতে আমার প্রথম মিনিমা তৈরি হবে। কন্ডিশনটা মাথায় রাখতে হবে, অঙ্ক করছি একটু বাদেই। নেক্সট হচ্ছে আমরা যদি জেনারেলাইজ করি ব্যাপারটাকে, অলরেডি হয়ে গেছে। তাহলে দেখো এ আর বি থেকে যেসব তরঙ্গ যাচ্ছে তারা যদি θn কোণে অপবর্তিত হয় তাহলে পি বিন্দুতে ধরবো n-তম সেকেন্ডারি মিনিমা হবে, এবং সেক্ষেত্রে তাদের মধ্যে পথের পার্থক্য হবে a sin θn, এবং সেটা হবে 2n ইন্টু λ/2, দ্যাট ইজ n ল্যামডা। এখানে একটা জিনিস কেয়ারফুল থাকা উচিত, n এর মান কিন্তু 1 থেকে শুরু, 1 2 3। ইন্টারফারেন্সের ক্ষেত্রে n = 0 থেকে স্টার্ট করেছিলাম, এটা 1 2 3 থেকে। 1 হলে প্রথম সেকেন্ডারি মিনিমা, 2 হলে দ্বিতীয় সেকেন্ডারি মিনিমা অ্যান্ড সো অন। তাহলে এইটা হচ্ছে জেনারেলাইজ, এটা যে কোনোর ক্ষেত্রে। যদি বলে আমাকে সেকেন্ড সেকেন্ডারি মিনিমা, তাহলে এনের জায়গায় 2 বসাবো, 2 ল্যামডা হবে, থার্ড 3 ল্যামডা, ফোর্থ 4 ল্যামডা। এটা মিনিমার কন্ডিশন, ঠিক আছে। এবারে ম্যাক্সিমার কন্ডিশনটা একটু এখান থেকে একইভাবে বলে দিই। এবারে আমরা যে কন্ডিশনটা করব সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার কন্ডিশন, ঠিক আছে। এবং ধরছি আগের মতোই যে মূল যে দিক মূল যে গতিপথ তার সাথে θ1' কোণে যারা অপবর্তিত ওয়েভ বা সেট অফ ওয়েভস তারা লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে p' কোনো একটা বিন্দু স্ক্রিন সেখানে আমার ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা তৈরি করে। এবং আমি ধরবো এখানে আগের মতো কন্ডিশন যে এ আর বি যারা হচ্ছে দুটো প্রান্ত বিন্দু, সেখান থেকে যা যে ওয়েভ দুটো যারা θ1' কোণে অপবর্তিত তাদের মধ্যে পথের পার্থক্য একই হবে, bn = a sin θ1'। θ1 এর জন্য আমি মিনিমা ধরেছিলাম, ড্যাশ দিয়ে ম্যাক্সিমাটা বলছি। এবং এটা আমি ধরবো কি, ধরাটা খুব ইম্পর্ট্যান্ট। আগে ধরেছিলাম
λ/2 যুগ্ম গুণিতক, আর এখানে তুমি ধরবে λ/2 অযুগ্ম গুণিতক। তাহলে 2 × 1 + 1 × λ/2। সাধারণভাবে কি ধরতে হবে, এইটাই হচ্ছে 2n + 1 × λ/2। তাহলে যেহেতু প্রথম n = 1 ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, তাই n = 1 বসিয়েছি, তাহলে এটা 3 × λ/2 আমি পাচ্ছি। এটা ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার ক্ষেত্রে। আর nতমর জন্য এই সম্পর্ক জেনারেলাইজ আমি লাস্টে বলছি। এবারে আমাকে এটা লেট, কিন্তু আমি ধরেছি এটা। এবার এইটা যদি হয় তবেই দেখব ওই বিন্দুতে সেকেন্ডারি ম্যাক্সিমাটা তৈরি হওয়া সম্ভব, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা। সেটাকে এবার এক্সপ্লেন করতে হবে, মানে জাস্টিফাই করতে হবে আগের মতো। তাহলে আমি আগেও বলেছি জাস্টিফিকেশানের জন্যে λ/2 এর যততম গুণিতক ততগুলো ইকুয়াল পার্টে ভেঙে ফেলতে হবে। তাহলে এই হচ্ছে আমার স্লিট। তাহলে একটু বড় করে আঁকি, তাহলে বোঝাতে সুবিধে হবে। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ থেকে আর বি থেকে এরা θ1 কোণে অপবর্তিত ওয়েভ, মূল দিকের সাথে, যেদিকে যাচ্ছিল তার সাথে। তিনটে ইকুয়াল পার্টে ভাঙতে হবে, এভাবে করি। তাহলে এই একটা, এই একটা, তাহলে এই এই, তাহলে এই টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার এ। তাহলে এইটুকু হবে a/3 a/3 a/3, ঠিক আছে। তাহলে এ আর বি থেকে যারা যাচ্ছে তাদের মধ্যেকার ওয়েভ পথের পার্থক্য হচ্ছে, আমরা ধরেছি 3 × λ/2, 3 × λ/2, যারা এ দূরে অবস্থিত। তাহলে এটাকে বললাম কিউ পয়েন্ট, এটাকে বললাম আর পয়েন্ট। তাহলে এ আর কিউ যারা a/3 দূরে অবস্থিত, তাদের মধ্যেকার, তাদের থেকে যাওয়া দুটো ওয়েভের পথের পার্থক্য কী হবে? কিউ আর আর এখান থেকে যারা যাচ্ছে তাদের মধ্যেকার পথের পার্থক্য কী হবে? আর আর বি তাদের মধ্যেকার পথের পার্থক্য কী হবে? ক্যালকুলেশন করতে হবে। দেখো, এ দূরে অবস্থিত ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, তাদের থেকে যারা যাচ্ছে তারা 3 λ/2। তাহলে এ আর আর যারা হচ্ছে এটুকু a/3, এটা a/3, 2a/3 দূরে অবস্থিত, আর এটা 3a/3। এ মানে আমি কি লিখতে পারি? 3 × a/3। তাহলে 3 × a/3 দূরে অবস্থিত দুটো পয়েন্ট থেকে যাওয়া ওয়েভের মধ্যে পথের পার্থক্য 3 × λ/2। তাহলে 2 × a/3, অর্থাৎ এ আর আর সেই দুটো বিন্দু থেকে যারা ওয়েভ, যে দুটো ওয়েভ যাচ্ছে θ1 কোণে ডিফ্রাক্টেড, তাদের মধ্যেকার পথের পার্থক্য হবে 2 × λ/2। আর যে 1 × a/3 এ আর কিউ, তাদের মধ্যেকার হবে λ/2। তাহলে এর থেকে বুঝলাম যে a/3 দূরে যে দুটো পয়েন্ট আছে, অর্থাৎ এই পয়েন্ট, এই পয়েন্ট, তাদের মধ্যেকার পথের পার্থক্য, মানে তাদের থেকে যাওয়া ওয়েভের পথের পার্থক্য λ/2। তাহলে আমি বলতে পারি আপার হাফে কোনো একটা পয়েন্টের জন্যে লোয়ার হাফে ঠিক a/3 দূরে অবস্থিত, এই যে এই ডিস্টেন্সটুকু a/3, কারণ সর্বোচ্চ ডিস্টেন্স স্লিটের দুই প্রান্তের মধ্যে a/3। তাহলে ওপরের হাফে কোনো বিন্দু নেই, নিচের হাফে আর একটা বিন্দু পাবো যারা a/3 দূরে অবস্থিত। তাহলে এই দুটো বিন্দু থেকে যারা θ1 কোণে ডিফ্রাক্টেড ওয়েভ, তাদের মধ্যেকার পথের পার্থক্য λ/2 হবে, এবং তারা একে অপরকে নষ্ট করে দেবে পি ড্যাশ পয়েন্টে গিয়ে মিলিত হওয়ার ক্ষেত্রে। তাহলে শুধুমাত্র এই পার্টটুকুর আলো আমি পি ড্যাশ পয়েন্টে পাবো, যাকে নষ্ট করার কেউ নেই। ফলে ওখানটায় একটা ম্যাক্সিমা পয়েন্ট হবে, অর্থাৎ উজ্জ্বল পয়েন্ট আমি ওখানে পাবো, কারণ শুধুমাত্র এই পার্টটুকুর জন্যে। তুমি এভাবে ভাবতে পারো যে এই পার্ট আর এই পার্ট একে অপরকে নষ্ট করবে, তাহলে এই পার্টের আলো যাবে। সরি, তাহলে এইভাবে আমাকে এক্সপ্লেন করতে হবে সেকেন্ডারি ম্যাক্সিমাগুলোকে। তাহলে ফার্স্ট সেকেন্ডারি হলে এনের জায়গায় 1 বসাবো। তাহলে সাধারণ যে কন্ডিশন আমি সেটা হচ্ছে পাচ্ছি 2n + 1 × λ/2। এটা কি? এটা হচ্ছে স্লিট দুটোর, মূল যে স্লিট তার দুই প্রান্ত থেকে যে দুটো ওয়েভ যাচ্ছে, যারা θn' কোণে ডিফ্রাক্টেড, তারা যদি nতম সেকেন্ডারি ম্যাক্সিমা তৈরি করে, তাদের মধ্যেকার পথের পার্থক্য। তাহলে এই হচ্ছে সাধারণ কন্ডিশন। n = কিন্তু আগের মতোই 1 থেকে স্টার্ট, 1 2 3, 0 হলে কিন্তু সেটা এখানে হবে না, বি কেয়ারফুল। তাহলে এইবারে এই আমার মোটামুটি ডিফ্রাকশনের মূল ব্যাপার স্যাপারগুলো হয়ে গেল। আর কয়েকটা জিনিস এখানে বাকি আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল যে পটি তার বেদ বের করব,
এবং ফার্স্ট মিনিমার দূরত্ব সেন্ট্রাল পটি থেকে বা যে কোনো মিনিমার ডিস্টেন্স সেন্ট্রাল পটি থেকে সেটা একটু ক্যালকুলেশন করব। খেয়াল করো, সেন্ট্রাল ফ্রিঞ্জের উইথ ক্যালকুলেশন করব। তাহলে ধরা যাক সেন্ট্রাল যে ফ্রিঞ্জটা সেটা তৈরি হয়েছে কতটা জায়গা জুড়ে। নিশ্চয়ই ফার্স্ট মিনিমা যেখানে স্টার্ট হচ্ছে উভয় পাশেই হবে, এটা এই উভয় পাশেই হবে। ফার্স্ট মিনিমা যেখানে স্টার্ট হচ্ছে সেই পর্যন্ত পুরো সেন্ট্রাল ফ্রিঞ্জটা তৈরি হয়ে আছে, সেন্ট্রাল ব্যান্ড বা সেন্ট্রাল ফ্রিঞ্জ যেটা খুশি বলতে পারো, সিবি বা সিএফ। এবং আমরা জানি ফার্স্ট মিনিমা যেখানে তৈরি হয় সেখানে ওয়েভগুলো θ1 কোণে ডিফ্র্যাক্টেড, এভাবে আমরা ধরেছি। এবং এখানে যে স্লিট উইথটা সেটা যদি স্মল এ হয়, স্লিট উইথ যদি স্মল এ হয়, আর এই ডিস্টেন্সটা অর্থাৎ পর্দার ডিস্টেন্স স্লিট থেকে সেটা যদি ক্যাপিটাল ডি হয়, তাহলে আমরা জানি যে ফার্স্ট মিনিমার কন্ডিশন হচ্ছে এ সাইন θ1 ইকুয়াল টু 2 ইন্টু 1 ইন্টু ল্যামডা বাই 2, দ্যাট ইজ ল্যামডা। এখান থেকে দেখো θ1 অ্যাকচুয়ালি এগুলো খুব ক্ষুদ্র হয়, তাহলে আমরা এই সাইন θ1কে θ1 লিখতে পারি। তাহলে এ θ1 সমান সমান ল্যামডা, দেয়ারফর θ1 সমান সমান ল্যামডা বাই এ, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু আমি পেয়ে গেলাম ল্যামডা বাই এ। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গুলার উইথ অফ সেন্ট্রাল ফ্রিঞ্জ ইকুয়াল টু 2 ইন্টু θ1 হবে, কারণ ওপরে θ1 নিচেও তো θ1, তাহলে হবে 2 ইন্টু ল্যামডা বাই এ, 2 ইন্টু ল্যামডা বাই এ। এটা অ্যাঙ্গুলার উইথ হলো, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা θ0 দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম। তাহলে θ0 ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা বাই এ। তো এখান থেকে θ0 প্রপোর্শনাল টু ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই এ। এবার এইচএসে এখান থেকে কোয়েশ্চেন দিয়েছে যে ল্যামডা বাড়লে কী হবে, এ বাড়লে কী হবে বা কমলে কী হবে, এইসব দিয়েছে। এবারে দেখো আমাকে বের করতে হবে আর এই টোটাল উইথটা। তাহলে এইটুকু যদি x1 ধরে নিই, অর্থাৎ সেন্ট্রাল পয়েন্ট থেকে ফার্স্ট মিনিমার ডিস্টেন্স যদি x1 হয়, তাহলে আমি খুব সিম্পলি লিখতে পারি, দেখো x1 বাই ডি ইকুয়াল টু tan θ1। তাহলে x1 বাই ডি ইকুয়াল টু tan θ1। এবার আমি বলেছি θ1 খুব ক্ষুদ্র, তাহলে এটাকে আমি সাইন θ1 লিখতে পারি। আর সাইন θ1 মানে কি, এই যে ল্যামডা বাই এ, ল্যামডা বাই এ। তাহলে এখান থেকে খুব সিম্পল x1 ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই এ। তাহলে দেখো যেটুকু অ্যাঙ্গুলার উইথ ছিল তাকে ক্যাপিটাল ডি দিয়ে সিম্পলি গুণ করে দাও, আমি x1 পেয়ে যাবো। তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জের টোটাল উইথ সেটা অ্যাঙ্গুলার নয় কিন্তু টোটাল উইথ অফ সেন্ট্রাল ফ্রিঞ্জ, সেটা যদি x নট বলি সেটা হবে 2 ইন্টু x1, দ্যাট ইজ 2 ইন্টু ল্যামডা ডি বাই এ। আচ্ছা, এটা তো সেন্ট্রাল ফ্রিঞ্জ হলো। এবারে আমাকে যদি বলে সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে থার্ড মিনিমার ডিস্টেন্স বের করো, বা বলে দিয়েছে, দিয়ে কোশ্চেন দিচ্ছে, অঙ্ক দিচ্ছে, তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে থার্ড মিনিমা কোথাও তো একটা হয়েছে, থার্ড মিনিমা ধরো এখানে হয়েছে, এবং সেটা এই অ্যাঙ্গেলের সাথে এক হবে না, তাহলে এটা ধরো θ3 থার্ড মিনিমা। তাহলে সেক্ষেত্রে আমি কন্ডিশন কী পাই, এ সাইন θ3 ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু ল্যামডা বাই 2, দ্যাট ইজ 3 ল্যামডা। তাহলে এ সাইন θ3 ইকুয়াল টু 3 ল্যামডা, ঠিক আছে, এটা মিনিমার ক্ষেত্রে। দেয়ারফর এখান থেকে কিন্তু θ3 ইকুয়াল টু 3 ইন্টু ল্যামডা বাই এ। তাহলে ইন জেনারেল যদি আমি লিখতাম, তাহলে এ সাইন θn সমান দেখো n ল্যামডা, এখান থেকে কিন্তু আমি θn পেয়ে যেতাম n ল্যামডা বাই এ। এটা n তম অবমপটির বা সেকেন্ডারি যে মিনিমা আছে তার অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে। তাহলে এর সাথে কি ক্যাপিটাল ডি গুণ করে দিলে আমি x3টা পেয়ে যাব বা xnটা পেয়ে যাব। তাহলে xn সেটা হবে সিম্পলি n ল্যামডা ক্যাপিটাল ডি বাই এ। মাথার মধ্যে গেঁথে নাও এটাকে। এটা হচ্ছে অবমপটির ডিস্টেন্স। কোথা থেকে ডিস্টেন্স? সেন্ট্রাল পয়েন্ট থেকে অবমপটির ডিস্টেন্স।
xn ইকুয়াল টু n, যদি বলে থার্ড অবম্পটি তাহলে x3, 3 ইন্টু ল্যামডা ডি বাই এ, প্রথম x1 দেখো ল্যামডা ডি বাই এ এসেছে, যা বলবে এখান থেকে বেরিয়ে যাবে। এইবারে যদি আমি xn+1 ক্যালকুলেশন করি, এখানে একটু করে দিই আর আলাদা করে নেবো না, আমি যদি xn+1 ক্যালকুলেশনটা করি, এখানে খেয়াল করো xn+1 সেটা কি, xn+1 এটা হচ্ছে n+1 ইন্টু ল্যামডা ডি বাই এ, তাহলে n+1তম সেকেন্ডারি মিনিমাম ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল পয়েন্ট। তাহলে সেন্ট্রাল পয়েন্ট থেকে ধরো এটা সেন্ট্রাল পয়েন্ট, এখান থেকে এইটা হচ্ছে xn আর এইটা হচ্ছে xn+1। তাহলে এই যে ভেতরের জায়গাটুকু এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে একটা চরমপটি রয়েছে না, অর্থাৎ সেকেন্ডারি ম্যাক্সিমা রয়েছে না, তার উইথ রয়েছে। তাহলে সেটা খেয়াল করো, xn+1 মাইনাস xn ইকুয়াল টু উইথ অফ সেকেন্ডারি ম্যাক্সিমা, তাহলে সেটা দেখো জাস্ট এটাকে যদি আমি বিয়োগ করে দিই হবে n+1 আর এটা n, তাহলে সিম্পলি ল্যামডা ডি বাই এ, তাহলে ল্যামডা ডি বাই এটাই হচ্ছে উইথ অফ সেকেন্ডারি ম্যাক্সিমা। এবং দেখো উইথ অফ সেকেন্ডারি ম্যাক্সিমা কিন্তু যে সেন্ট্রাল ম্যাক্সিমা তার কিন্তু অর্ধেক, ঠিক আছে। তাহলে x0/2, তাহলে এখান থেকে আমি পেতে পারি x0 = 2 ইন্টু উইথ অফ সেকেন্ডারি ম্যাক্সিমা, এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইবারে যদি আমরা এই ডিফ্রাকশনটা হোয়াইট লাইট দিয়ে করতাম তাহলে কি হতো, প্রথম কথা দেখো, যদি হোয়াইট লাইট দিয়ে করতাম তাহলে যে সেন্ট্রাল পয়েন্টটা সেটা হোয়াইটই হতো, সেন্ট্রাল পয়েন্ট হোয়াইট হতো, এবং বাকি যে ম্যাক্সিমাগুলো সেই ম্যাক্সিমার উইথ কি দেখো ল্যামডা ডি বাই এ, তাই না, পেয়েছি ম্যাক্সিমার উইথ হচ্ছে ল্যামডা ডি বাই এ, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই সেটা ল্যামডার সাথে প্রপোর্শনাল, উইথকে ডব্লু দিয়ে বললাম, তাহলে ডব্লু ইজ প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে এখন হোয়াইট লাইটের মধ্যে যে 7টা বর্ণ আছে, 7টা বর্ণ নিজস্ব প্যাটার্ন যদি তৈরি করে, তাহলে ভায়োলেটের যে সেকেন্ডারি ম্যাক্সিমা তার যা উইথ হবে, অর্থাৎ ডব্লু ভায়োলেট দ্যাট শুড বি লেস দ্যান ডব্লু রেড, কারণ ল্যামডার সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা বলতে পারি যে যদি সেন্ট্রাল ফ্রিঞ্জটা নিই, সেন্ট্রাল ফ্রিঞ্জের ক্ষেত্রেও সেটাও কিন্তু ল্যামডার সাথে প্রপোর্শনাল। তাহলে ভায়োলেটের সেন্ট্রাল ফ্রিঞ্জের থেকে রেডের সেন্ট্রাল ফ্রিঞ্জ বড় হবে, কারণ ল্যামডা বেশি, এবং বুঝতেই পারছো সেন্ট্রাল ফ্রিঞ্জের বাইরের দিকটা রেডিশ টাইপ হবে। একই রকমভাবে আমরা যদি অন্য যে কোনো সেকেন্ডারি ম্যাক্সিমাতে যাই, সেক্ষেত্রেও বাইরের দিকটা কিন্তু রেডিশ টাইপ হবে এবং ভেতরে ভায়োলেটিশ হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। বেশিরভাগ প্রশ্ন যা পরীক্ষাতে এসেছে এই কটা সূত্র দিয়েই কিন্তু এসেছে। ওই এখান থেকে ডিস্টেন্স বলে দেবে, বললো থার্ড মিনিমার ডিস্টেন্স বলে দেওয়া রয়েছে, ডি বলে দেওয়া আছে, স্লিটের ডিস্টেন্স বের করো, স্লিটের ডিস্টেন্স বলে দেওয়া আছে, ডি বলে দেওয়া আছে, ল্যামডা বের করো। এই সমস্ত দিয়ে কিন্তু বেশিরভাগ প্রশ্ন বিগত বছরে সব এসেছে। এইটুকুতে আমাদের ডিফ্রাকশন মোটামুটি কমপ্লিট, আর এখানে আর কিছু দরকার নেই। আচ্ছা, আর একটা ছোট্ট কথা একটু বলি, আমরা যে প্রথম মিনিমার যে ডিস্টেন্সটা পেয়েছি সেটা হচ্ছে তোমার a sin θ1 ইকুয়াল টু ল্যামডা, তাই তো। তাহলে এখান থেকে θ1 ইকুয়াল টু ল্যামডা বাই এ, θ1 ইকুয়াল টু ল্যামডা বাই এ, এই কন্ডিশনটা ভালো করে খেয়াল করো। যদি এখন স্লিট উইথটা আমার ল্যামডার সমান হয়ে যায়, বা এটা সাইনটা রাখছি, কোনো অসুবিধা নেই রাখলে, হ্যাঁ, যদি আমার স্লিট উইথটা ল্যামডার সমান হয়, তাহলে খেয়াল করো সাইন θ1 হবে 1, তাহলে θ1 90 ডিগ্রি। তাহলে এই পুরো জায়গা জুড়ে, সামনেটা জুড়েই, প্রায় 90 ডিগ্রি জুড়েই আমার কিন্তু সেন্ট্রাল ফ্রিঞ্জটা তৈরি থাকবে। সেন্ট্রাল ফ্রিঞ্জটা অনেকটা জায়গা নিয়ে ডিস্ট্রিবিউটেড হবে। এইবারে আমরা অপবর্তনের যে তীব্রতার যে বন্টন, তীব্রতার যে ডিস্ট্রিবিউশন, সেটার ছবিটা একটুখানি এঁকে ফেলি, খেয়াল করো। তো এইটা সেন্ট্রাল পয়েন্ট, এবং উভয় দিকে আমি যাব সেন্ট্রাল পয়েন্ট থেকে, এদিকে আমি অ্যাঙ্গুলার
পজিশন নেবো, আর এদিকটায় নেবো হচ্ছে তীব্রতাটা, এদিকে ইন্টেন্সিটি আই দিলাম। সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের তীব্রতা সবথেকে বেশি হবে। আগে আমি ছবিটা এঁকে নিই, তারপরে বলছি। এবং তারপরে দেখা যায় র্যাপিডলি কিন্তু কমতে থাকে। সিমেট্রিক হবে দুদিকটাই। র্যাপিডলি কমবে। তো অ্যাঙ্গুলার পজিশানগুলো একটু খেয়াল করো ভালো করে। অ্যাঙ্গুলার পজিশানের ক্ষেত্রে আমরা যদি থিটা দিয়ে এখানে বলি, থিটাটাই অ্যাঙ্গুলার পজিশান, তো এইটা হচ্ছে মিনিমা, এইটা মিনিমা, এইটা মিনিমা, এই জায়গাগুলোতে সব মিনিমা হচ্ছে। তাহলে মিনিমার কন্ডিশান কী ছিল? সাধারণভাবে এ সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা, 2n ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে থিটা এন নিয়ারলি ইকুয়াল টু লিখতে পারি এন ইন্টু ল্যামডা বাই এ। তাহলে এন ইকুয়াল টু 1 হলে প্রথম মিনিমা, তাহলে বসাই দিস ইজ ল্যামডা বাই এ, দিস ইজ 2 ল্যামডা বাই এ, দিস ইজ 3 ল্যামডা বাই এ। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে আমার কিন্তু মিনিমা তৈরি হচ্ছে। এদিকটাই মাইনাস দিয়ে লিখব -2 ল্যামডা বাই অ্যান্ড সো অন। আর এই জায়গাগুলো কি হবে একটা দেখিয়ে দিই। এ সাইন থিটা এন ড্যাশ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, এটাই ছিল কন্ডিশান। আর এটা ছিল 2n ইন্টু ল্যামডা বাই 2, একটা জোড় একটা বিজোড় মনে রাখলেই হবে ল্যামডা বাই 2। মিনিমার ক্ষেত্রে কিন্তু জোড় খেয়াল রাখবে। আর n ইকুয়াল টু 1 যদি বসে তাহলে 3 ইন্টু ল্যামডা বাই 2, তাহলে এখান থেকে থিটা এন ড্যাশ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2a, তাই না? ল্যামডা বাই 2a। তাহলে n ইকুয়াল টু 1 বসালে 3 ইন্টু 3 বাই a ইন্টু ল্যামডা বাই 2, তাহলে এটা হবে 3 বাই a ইন্টু ল্যামডা বাই 2, এরকমভাবে হবে। এটা হবে 5 বাই 2, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইবারে এইটা ম্যাক্সিমামটা তীব্রতা যদি I0 হয়, তাহলে দেখা যায় এই তীব্রতাটা ওর থেকে কিন্তু অনেকটা কমে যায়, প্রায় I0 বাই 21 টু 22। এটা হয় I0 বাই প্রায় 61, এভাবে চলতে থাকে, র্যাপিডলি কমে, অনেকটা কমে যায়। তাহলে এই হচ্ছে তোমার ডিফ্র্যাকশনের ক্ষেত্রে তীব্রতার বন্টন যেটা। ঠিক আছে, আমাদের ডিফ্র্যাকশন মোটামুটি এখানে শেষ। কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা পরে নেব।